ছাত্রছাত্রীরা আজকের এই ক্লাসরুমের অনন্য আয়োজন অনলাইন ক্লাসরুমে আবারও একবার সকলকে স্বাগত। তো আজকে আমি ইতিহাস অনার্স ফার্স্ট সেমিস্টারের যে বৈদেশিক বিবরণ বা বৈদেশিক সাহিত্য তা নিয়ে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল দেশীয় সাহিত্য। তোমরা যদি কেউ সেই ক্লাসটি না দেখে থাকো তাহলে সেই ক্লাসটি একবার দেখে নিও, কারণ সেই ক্লাসটি যদি একবার দেখে নাও তাহলে এই ক্লাসটি সহজেই বুঝতে পারবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক বিবরণের গুরুত্ব। আমাদের দেশের সাহিত্য থেকে যেমন আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য জানতে পারি, তেমনি ভারতের বাইরের অর্থাৎ বিদেশেরও বেশ কিছু সাহিত্য থেকে বা গ্রন্থ থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে বহু মূল্যবান তথ্য জানতে পারি। তবে এই বৈদেশিক বিবরণগুলিকে সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত। কারণ কি না, এই সমস্ত বিবরণগুলির মধ্যে অনেক ভুল তথ্য প্রমাণিত হয়েছে। তাই এই সমস্ত বৈদেশিক বিবরণগুলি সাবধানতার সহিত ব্যবহার করা উচিত। এই সমস্ত বৈদেশিক বিবরণের মধ্যে অনেক ভুল তথ্য থাকলেও এই সমস্ত বৈদেশিক বিবরণের যে গুরুত্ব, সেই গুরুত্বকে কিন্তু কখনোই অস্বীকার করা যায়নি। তো এই বৈদেশিক বিবরণগুলিকে আমরা সুবিধার জন্য সাধারণত তিনটি ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে এই বৈদেশিক বিবরণগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সুবিধার জন্য তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলি কি না, এগুলি হলো গ্রিক ও রোমান ঐতিহাসিকদের বিবরণ। গ্রিক ও রোমান ঐতিহাসিকদের বিবরণ। তাহলে এই বৈদেশিক বিবরণগুলিকে প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে বৈদেশিক বিবরণ, এই বৈদেশিক বিবরণগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রিক ও রোমান ঐতিহাসিকদের বিবরণ, দ্বিতীয়ত চীনা ঐতিহাসিকদের বিবরণ, চীনা ঐতিহাসিকদের বিবরণ, তিন নম্বর কি আরবীয় পর্যটকদের বিবরণ, আরবীয় পর্যটকদের বিবরণ। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে যে বৈদেশিক বিবরণগুলি রয়েছে বা বৈদেশিক বিবরণগুলি রয়েছে, সেই বৈদেশিক বিবরণগুলিকে আমরা সুবিধার জন্য কয় ভাগে ভাগ করে নিয়েছি? তিন ভাগে। গ্রিক ও রোমান ঐতিহাসিকদের বিবরণ, চীনা ঐতিহাসিকদের বিবরণ আর আরবীয় পর্যটকদের বিবরণ। তো প্রথমে আমরা আলোচনা করব গ্রিক ও রোমান ঐতিহাসিকদের বিবরণ। অর্থাৎ গ্রিক ও রোমান ঐতিহাসিকদের বিবরণ থেকে আমরা প্রাচীন ভারতের কোন কোন তথ্য জানতে পারি। যেমন হেরোডোটাস ও টেসিয়াস, গ্রিক ঐতিহাসিক, কি না, হেরোডোটাস ও টেসিয়াস, এখানে লিখছি আমি হেরোডোটাস ও টেসিয়াস
টেসিয়াস। এই দুজন গ্রিক ঐতিহাসিকের নাম। এই দুই গ্রিক ঐতিহাসিকদের বিবরণ থেকে আমরা কি জানতে পারি? কি জানা যায়? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ও টেসিয়াসের বিবরণ থেকে আমরা কি জানতে পারি? ভারতবর্ষে পার্সিক আক্রমণের কাহিনী আমরা জানতে পারি। তাহলে কি জানা যায়? ভারতে পার্সিক আক্রমণের কাহিনী আমরা জানতে পারি। তাহলে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ও টেসিয়াসের বিবরণ থেকে আমরা ভারতে যে পার্সিক আক্রমণ হয়েছিল বা পার্সিকরা যে আমাদের ভারতবর্ষকে আক্রমণ করেছিল, সেই পার্সিক আক্রমণের কাহিনী বা বিবরণ আমরা জানতে পারি। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত গ্রিক ঐতিহাসিক প্লুটার্ক, জাস্টিন আর স্ট্রাবো। প্লুটার্ক, জাস্টিন আর স্ট্রাবো। তাহলে গ্রিক ঐতিহাসিক প্লুটার্ক, জাস্টিন, স্ট্রাবো এরাও ছিলেন কিন্তু গ্রিক ঐতিহাসিক। তো তাদের বিবরণ থেকে আমরা কি জানতে পারি? তাদের বিবরণ থেকে আমরা জানতে পারি আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী। আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী আমরা এই সমস্ত গ্রিক ঐতিহাসিকদের বিবরণ থেকে আমরা জানতে পারি। একটা কথা মনে রাখবে, আলেকজান্ডার যে ভারত আক্রমণ করেছিল বা আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী কোনো ভারতীয় লেখকের বিবরণ থেকে কিন্তু জানা যায়নি। আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী একমাত্র এই গ্রিক ঐতিহাসিকদের বিবরণ থেকেই জানা যায়। তাহলে এদের বিবরণ থেকে কি জানা যায়? আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী, গ্রিক রাজ আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী আমরা জানতে পারি। আচ্ছা, আলেকজান্ডার ভারত কবে আক্রমণ করেছিল? 327 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। ঠিক আছে। তাহলে এই গ্রিক ঐতিহাসিক প্লুটার্ক, জাস্টিন, স্ট্রাবো আর হচ্ছে ডিওডোরাস, তাদের বিবরণ থেকে কি জানা যায়? আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী। 3 নম্বরে হলো পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি নামক গ্রন্থ থেকে। তাহলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হলো পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি। তাহলে পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি এই গ্রন্থটি কে রচনা করেছিল? একজন অজ্ঞাত গ্রিক নাবিক। তাহলে এই গ্রন্থটা রচনা করেছিল কে? একজন অজ্ঞাত গ্রিক নাবিক। তাহলে একজন অজ্ঞাত গ্রিক নাবিক কর্তৃক রচিত গ্রন্থের কি নাম? পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি। এই গ্রন্থ থেকে কি জানা যায়? এই গ্রন্থ থেকে জানা যায় প্রাচীন ভারতের বন্দর, পোতাশ্রয়, জাহাজঘাটা। তাহলে এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? কি জানা যায়? প্রাচীন ভারতের
বন্দর, পোতাশ্রয়, জাহাজ ঘাটা, উপকূল। তাহলে একজন অজ্ঞাত গ্রিক নাবিক কর্তৃক, অজ্ঞাত মানে কি? অজ্ঞাত মানে হলো তার নাম জানা যায়নি, এমন একজন গ্রিক নাবিক যার নাম জানা যায়নি, সে এই গ্রন্থটি রচনা করেছিল, পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি। এই গ্রন্থ থেকে কিন্তু আমরা প্রাচীন ভারতের বহু বন্দর, পোতাশ্রয়, জাহাজঘাটা, উপকূল সম্পর্কে অনেক তথ্য আমরা জানতে পারি। এরপর 4 নম্বরে টলেমির ভূগোল। টলেমির লেখা গ্রন্থটির কি নাম? ভূগোল। টলেমির গ্রন্থটির কি নাম? ভূগোল। তো এই টলেমির ভূগোল থেকেও আমরা প্রাচীন ভারতের অনেক মূল্যবান তথ্য, প্রাচীন ভারতের দিক নির্ণয়, মানচিত্র, ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা বহু তথ্য জানতে পারি। তাহলে টলেমির গ্রন্থটির কি নাম? ভূগোল। তাহলে ভূগোল অর্থাৎ জিওগ্রাফি। জিওগ্রাফি টলেমির লেখা এই ভূগোল গ্রন্থ থেকেও আমরা তাহলে প্রাচীন ভারতের বহু মূল্যবান তথ্য জানতে পারি। এরপরে প্লিনির লেখা ন্যাচারাল হিস্ট্রি থেকেও আমরা প্রাচীন ভারতের বহু তথ্য জানতে পারি। তাহলে প্লিনির লেখা গ্রন্থের কি নাম? ন্যাচারাল হিস্ট্রি। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক। হিস্ট্রি মানে ইতিহাস। তাহলে প্লিনির লেখা এই ন্যাচারাল হিস্ট্রি থেকে, প্রাকৃতিক ইতিহাস থেকে আমরা প্রাচীন ভারতের কোন কোন তথ্য জানতে পারি? না, আমরা জানতে পারি প্রাচীন ভারতের খনিজ সম্পদ সম্পর্কে। এই প্লিনির লেখা গ্রন্থ থেকে জানা যায় প্রাচীন ভারতের খনিজ সম্পদ। আর কি জানা যায়? বনজ সম্পদ। বনজ সম্পদ। আর কি জানতে পারি? প্রাণী সম্পর্কে আমরা বহু মূল্যবান তথ্য জানতে পারি। তাহলে এই হলো গ্রিক ও রোমান ঐতিহাসিকদের বিবরণ। এরপর আমরা চীনা ঐতিহাসিকদের বিবরণ নিয়ে আলোচনা করব। 2 নম্বরে চীনা ঐতিহাসিকদের বিবরণ। চীনা ঐতিহাসিকদের বিবরণ। তাহলে গ্রিক ও রোমান ঐতিহাসিকদের বিবরণ থেকে যেমন আমরা প্রাচীন ভারতের বহু মূল্যবান তথ্য জানতে পারি, তেমনি এই চীনা ঐতিহাসিকদের বিবরণ থেকেও প্রাচীন ভারতের আমরা অনেক কিছুই জানতে পারি। যেমন পানকু। এই পানকুর রচনা হলো, এই পানকুর রচিত গ্রন্থের নাম হলো হ্যান বংশের ইতিহাস। হ্যান বংশের ইতিহাস। তাহলে পানকুর লেখা হ্যান বংশের ইতিহাস থেকে আমরা কি জানতে পারি? না, কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আমরা জানতে পারি। কুষাণ সাম্রাজ্য সম্পর্কে। কুষাণ সাম্রাজ্য সম্পর্কে। তাহলে পানকুর লেখা হ্যান বংশের ইতিহাস থেকে আমরা কি জানি, কি জানতে পারি? না, কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারি। আর আরেকজন হলেন ফ্যান। এই ফ্যান রচিত গ্রন্থের কি নাম? পরবর্তী হ্যান বংশের ইতিহাস। পরবর্তী
হ্যান বংশের ইতিহাস। এই ফ্যান রচিত পরবর্তী হ্যান বংশের ইতিহাস থেকেও আমরা এই কুষাণ সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। তাহলে পানকুর হ্যান বংশের ইতিহাস থেকে আমরা কি জানতে পারি? কুষাণ সাম্রাজ্য সম্পর্কে। আর ফ্যান রচিত পরবর্তী হ্যান বংশের ইতিহাস থেকেও আমরা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। এরপর আরেকজন চীনা পর্যটক বা ঐতিহাসিকের নাম হলো সুমা সিয়েন। সুমা সিয়েন। এই সুমা সিয়েনের গ্রন্থটির কি নাম? ইতিহাস। তাহলে ইতিহাস এই গ্রন্থটি কে রচনা করেছিল? না, সুমা সিয়েন। তার গ্রন্থের কি নাম? ইতিহাস। এই গ্রন্থ থেকে কি জানা যায়? না, এই গ্রন্থ থেকেও আমরা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি, অনেক তথ্য আর কি জানতে পারি। তাহলে পানকুর হ্যান বংশের ইতিহাস থেকে আমরা কুষাণ সাম্রাজ্যের ইতিহাস জানতে পারি। ফ্যান রচিত পরবর্তী হ্যান বংশের ইতিহাস থেকে আমরা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। আর সুমা সিয়েন তার রচিত ইতিহাস গ্রন্থ থেকেও আমরা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন এসে থাকে যে কুষাণ সাম্রাজ্য জানা যায় এমন দুটি চৈনিক সাহিত্যের নাম লেখো। চৈনিক সাহিত্য অর্থাৎ চীনা সাহিত্যের নাম লেখো। তখন আমরা কি লিখব? পানকুর হ্যান বংশের ইতিহাস আর ফ্যান রচিত পরবর্তী হ্যান বংশের ইতিহাস। ওকে। এরপর হিউয়েন সাং, চীনা পর্যটক হিউয়েন সাং। এই হিউয়েন সাংয়ের গ্রন্থটার কি নাম? সি ইউ কি। সি ইউ কি। এই হিউয়েন সাংয়ের রচিত এই হিউয়েন সাং রচিত সি ইউ কি গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? না, রাজা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি। রাজা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। কাল সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে হিউয়েন সাং তার রচিত সি ইউ কি এই গ্রন্থ থেকে আমরা রাজা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। আবার বাণভট্টের লেখা হর্ষচরিত গ্রন্থ থেকেও আমরা কিন্তু এই হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। ওকে। এই হিউয়েন সাং কখন ভারতবর্ষে এসেছিল? না, রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে বা তার সময়কালে হিউয়েন সাং আমাদের এই ভারতবর্ষ এসেছিল। এই ভারতবর্ষ এসে তিনি বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে তার এই ভ্রমণ বৃত্তান্ত সি ইউ কি রচনা করেছিল। এরপর আসবো ফাহিয়েন। ফাহিয়েন চীনা পর্যটক ফাহিয়েন। তার গ্রন্থের কি নাম? ফো ইউ কি। তাহলে ফাহিয়েনের গ্রন্থের কি নাম? ফো ইউ কি। ফাহিয়েন রচিত এই ফো ইউ কি গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? না, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল বা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা জানতে পারি। কি জানতে পারি? মৌর্য সাম্রাজ্য সম্পর্কে। মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে ফাহিয়েনের ফো ইউ কি থেকে আমরা কি জানতে পারি? মৌর্য সাম্রাজ্য সম্পর্কে। তিনি কখন ভারতবর্ষে এসেছিল? না, রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে বা সময়কালে তিনি এই ভারতবর্ষ এসেছিল। তিনিও হিউয়েন সাংয়ের মতো ভারতবর্ষ ভ্রমণ করে তার এই বিখ্যাত ভ্রমণ বৃত্তান্ত ফো ইউ কি রচনা করেন, যা এক আমাদের কাছে অমূল্য গ্রন্থ।
এই গ্রন্থ থেকে আমরা প্রাচীন ভারতের অনেক কাহিনী জানতে পারি। ওকে, তাহলে এই হলো চীনা ঐতিহাসিকদের বিবরণ নিয়ে আলোচনা। এরপর আমরা আলোচনা করব আরবীয় পর্যটকদের বিবরণ নিয়ে। এরপর আমরা আরবীয় পর্যটকদের বিবরণ নিয়ে আলোচনা করব। গ্রিক ও রোমান ও চৈনিক ঐতিহাসিকদের বিবরণ থেকে যেমন আমরা প্রাচীন ভারতের বহু মূল্যবান তথ্য জানতে পারি, তেমনি এই আরবীয় পর্যটকদের বিবরণ থেকেও বহু মূল্যবান ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। যেমন আল মাসুদি, আল মাসুদি, এই আল মাসুদির বিবরণ থেকে আমরা কি জানতে পারি? মহিপালের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। কার রাজত্বকাল? মহিপালের। মহিপালের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। আবার সুলেমান, এই সুলেমানের বিবরণ থেকে আমরা কি জানতে পারি? দেবপালের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি। পাল রাজা দেবপালের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে আল মাসুদির বিবরণ থেকে আমরা মহিপালের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি, আর সুলেমানের বিবরণ থেকে আমরা পাল রাজা দেবপালের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। এরপর আরবীয় পর্যটক, একজন আরবীয় বিখ্যাত পর্যটক যার নাম আল-বেরুনি। আল-বেরুনি, এই আল-বেরুনির লেখা গ্রন্থের কি নাম? তহকিক-ই-হিন্দ। তহকিক-ই-হিন্দ, এই আল-বেরুনির লেখা তহকিক-ই-হিন্দ এই গ্রন্থ থেকে কি জানা যায় না? সুলতান মাহমুদের ভারত আক্রমণের কাহিনী আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। কি জানতে পারি? সুলতান মাহমুদের ভারত আক্রমণের কাহিনী। মামুদের ভারত আক্রমণ। তাহলে এই আল-বেরুনির লেখা তহকিক-ই-হিন্দ এই গ্রন্থ থেকে কি জানা যায়? সুলতান মাহমুদের ভারত আক্রমণের কাহিনী। এই সুলতান মাহমুদ একজন লুণ্ঠনকারী ছিলেন, যিনি আমাদের এই ভারতবর্ষকে 1000 খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল এবং 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার সে ভারত আক্রমণ করেছিল। যার এই ভারত আক্রমণের কাহিনী আমরা আল-বেরুনির তহকিক-ই-হিন্দ থেকে জানতে পারি। তাহলে এই হলো বৈদেশিক বিবরণ নিয়ে বিস্তারিত আলোচনা। ওকে, বাই।